টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ট্যাক্স সিজন প্রায় শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিন আমাদের হাতে আছে। সুতরাং এখন এই শেষ সময়ে ট্যাক্স নিয়ে কথা বলবো, সেটাই স্বাভাবিক। আজকে আমরা ট্যাক্সের গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা ট্যাক্স রিটার্ন জমা দিই, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে আইআরএস আমাদেরকে চিঠি দেয় অডিটের জন্য। কেন দেয়, কী কারণে দেয়, সেই বিষয়টি, অর্থাৎ আইআরএসের অডিট কিভাবে আমরা পরিহার করব বা এড়িয়ে চলব, সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার। তার বাইরেও আজকে যিনি আজকে অতিথি হিসেবে আছেন, তিনি থাকলে একটি বিশেষ পর্ব আমরা রাখি, সেটি ট্যাক্স কুইজ, সেটি তো থাকবেই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর দর্শক বৃন্দ যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে একেতে রোজা, তার উপরে তারাবি পড়েছেন এবং সারাদিন কর্মক্লান্ত, এসব কিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং কি নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে আপনি জেনেছেন, যে আইআরএসের অডিট কিভাবে পরিহার করব বা এড়িয়ে যাব, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। কিন্তু আপনি থাকলে একটি বিশেষ পর্ব তো আমরা রাখি, ট্যাক্স কুইজ। আজকের যে ট্যাক্স কুইজটি আমরা রেখেছি সেটি হচ্ছে যে, প্রথম যে কুইজটি সেটি হচ্ছে, দি আইআরএস ট্যাক্স কোড কন্টেইনস হাউ মেনি পেজেস? ইজ ইট 30,000, 50,000 or 70,000? আরেকটি যেটি হচ্ছে, হুইচ প্রেসিডেন্ট ক্রিয়েটেড আইআরএস? যদি এটা হয় কি, হতে পারে প্রেসিডেন্ট লিঙ্কন, প্রেসিডেন্ট জেফারসন, প্রেসিডেন্ট ওয়াশিংটন। কে? এই দুটোই আজকে আমাদের কুইজ। সুপ্রিয় দর্শক, বারবারই আমরা বলি কুইজ দেওয়ার অর্থ আপনাদের জ্ঞান বিচার করা নয়, আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা, অ্যাটাচমেন্টটা বাড়ানোর জন্যে আমরা এটা দিয়ে থাকি। তো এটার সম্পর্কে কি আজকে ট্যাক্স কুইজের উত্তরগুলো কি, সেটা আজকের অতিথি পারভেজ কাজী তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। জনাব পারভেজ কাজী। আবারও ধন্যবাদ রানা ভাই। আইআরএস রেভিনিউ কোড কত পাতা? এটা কি 30,000 পাতা, 50,000 পেজেস, না 70,000 পেজেস? এবং আমি চাইছিলাম যে আমাদের দর্শক শ্রোতারা তারা একটা চুজ করবে, ওর জন্য 3টা তাদেরকে অপশন দেওয়া হয়েছে। তো এটার সঠিক উত্তর হবে, এটা 70,000 পেজেস, 70,000 পেজেস। তো আইআরএস রেভিনিউ কোড কিন্তু খুব সহজ কোনো কিছু না, এটা অত্যন্ত ব্যাপক, একটা বিশাল মহাকাব্য, একটা মহাকাব্য। তো অনেক সময় অনেক ট্যাক্স পেয়ার আমাদের কাছে যখন আসে, বলে যে আমি কিন্তু 15 মিনিট সময় দিলে আমার ফাইলটা আমি করতে পারতাম। আমরা কোনো উত্তর দেই না। উনাদের জন্য আজকের এই প্রশ্নটা ছিল, অথবা এই কুইজটা ছিল, যে 70,000 পাতার এই মহাকাব্য আমারও কিন্তু পুরো জানা নেই, কিন্তু আমরা তো এটা নিয়ে নাড়াচাড়া করি, কিছুটা হয়তো জেনেছি পার্সিয়ালি। যে কখনোই কিছু করে না, উনি অনেক সময় বলে বসেন ট্যাক্স ফাইল করছেন, এটা এমন আর কি, এটা তো আমিও করতে পারি। তো এটা হচ্ছে 70,000 পাতার একটা মহাকাব্য, অথবা ট্রিলজি বলতে পারেন। দ্বিতীয় কুইজটি হচ্ছে, আইআরএস কে প্রথম ইন্ট্রোডিউস করেন? হ্যাঁ, আইআরএস এর সূচনা করেছিল কোন রাষ্ট্রপতি? 3 জনের নাম দেওয়া হয়েছে,
প্রেসিডেন্ট লিঙ্কন, প্রেসিডেন্ট ওয়াশিংটন অথবা প্রেসিডেন্ট জেফারসন? কার হাত দিয়ে আইআরএস এর যাত্রা শুরু হয়েছিল? এটার উত্তরটি হচ্ছে প্রেসিডেন্ট লিঙ্কন। উনি 1862 সালের 1 জুলাই উনি এই আইআরএস এর সূচনা করেছিল ডিপার্টমেন্ট অফ ট্রেজারির অধীনে, এবং 17 জুলাই উনি প্রথম আইআরএস এর যে কমিশনার তাকে উনি নিয়োগ দান করেছিলেন। তো আইআরএস এর যাত্রা শুরু হয়েছিল 1862 সালে প্রেসিডেন্ট লিঙ্কনের নির্দেশক্রমে। চমৎকার দুটো কুইজ আমরা আজকে আমাদের দর্শকদেরকে উপহার দিলাম। আসলে সুপ্রিয় দর্শক, এই বিষয়টি কিন্তু আমার নিজেরও জানা ছিল না যে আইআরএস এর এই মহাকাব্যের পৃষ্ঠা সংখ্যা 70,000 এবং কোন প্রেসিডেন্ট এই আইআরএস এর সূচনা করেছিলেন সেটাও জানা ছিল না। প্রেসিডেন্ট লিঙ্কন এটা করেছেন। আজকে কিন্তু এই দুটোর উত্তর আমি নিজেও জানতে পারলাম। তো এটা তার অর্থে এই নয় যে আপনাদেরকে আমরা বারবারই বলে জ্ঞান বিচার করছি। আসলে আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা এটা দিয়ে থাকি। আমরা একটু মূল আলোচনায় যেতে চাই। জনাব পারভেজ কাজী, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে আইআরএস এর অডিট কিভাবে আমরা পরিহার করব, শুরুতেই আপনার কাছে আমি কিছু প্রশ্ন ছুঁড়ে দিতে চাই যাতে আপনি ক্রোনোলজিক্যালি আলোচনাগুলো বা যেভাবে আপনি করতে চান সেভাবে করতে পারেন। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে আইআরএস কেন অডিট করে? এ হচ্ছে প্রথম প্রশ্ন। বা কি কি ভুলের কারণে আইআরএস অডিট করে? অডিটের সম্ভাবনা কাদের জন্য বেশি থাকে? আইআরএস কেন W2 এবং 1099 ও অন্যান্য ফর্মের তথ্য ক্রস চেক করে থাকে? এই W2 বা 1099 ছাড়াও আইআরএস আর কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে? এবং কারো রিপোর্টকৃত তথ্যের সাথে যদি আইআরএস এর তথ্যের মিল না থাকে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে কি ধরনের কৌশল অবলম্বন করলে আইআরএস এর এই ট্যাক্স অডিট এড়ানোটা বা পরিহার করতে পারি? জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আইআরএস এটা কিন্তু একটা ব্যবসা। ওরা যে অডিট করে ওরা কিন্তু এটাকে বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখে, এবং সেই কারণেই আইআরএস যারা রিচ তাদের অডিট পার্সেন্টেজ অনেক বেশি দেন যারা পুয়ার। ধরেন একটা ছোট ভুল যদি একজন বিলিয়নিয়ার করে, সে কিন্তু এন্ড আপ করবে বাই পেইং ফিউ মিলিয়ন ইন ট্যাক্সেস। আর আমরা যারা অল্প ইনকাম আর্ন করি, আমরা যদি একটা ছোট ভুল করি, আইআরএস অডিট করে হয়তো আমার থেকে কয়েকশো টাকা অথবা 2-3 হাজার টাকা কালেক্ট করতে পারবে। তো আইআরএস এর এই অডিট প্রক্রিয়াটা কিন্তু কাজ করে যে আইআরএস কি পরিমাণ অর্থ সংগ্রহ করছে, এবং ওরা কিন্তু এটাকে সম্পূর্ণভাবে একটা বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখে। ওর জন্য যারা হাই ইনকাম গ্রুপে তাদের চান্স অথবা রিস্ক অনেক বেশি দেন যারা অল্প ইনকাম গ্রুপে আমরা আছি। এখন আইআরএস কেন অডিট করে থাকে অথবা কারা কারা এই অডিট প্রক্রিয়ার মধ্যে আসে? আইআরএস যেই জিনিসগুলো দেখে, যেটার উপরে ভিত্তি করে আইআরএস অডিটটাকে ইনিশিয়েট করে, আইআরএস যেই প্রক্রিয়াটা ফলো করে সেটার নাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট ফাংশন সিস্টেম, অথবা এটাকে সংক্ষেপে ডিআইএফ বলা হয়। এটা একটা কম্পিউটার সিস্টেম। এটা কিন্তু অটো রেড ফ্ল্যাগ জেনারেট করে এবং রেড ফ্ল্যাগ স্কোর দেয় প্রত্যেকটা ফাইলের উপরে, এবং যেই ফাইলে রেড ফ্ল্যাগ স্কোর বেশি সেই ফাইলের অডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই রেড ফ্ল্যাগ অথবা আইআরএস ডিসক্রিমিনেন্ট ফাংশন সিস্টেম কিভাবে রেড ফ্ল্যাগ স্কোর করে থাকে সেগুলোর কয়েকটা দিক আমি একটু আলোচনা করতে চাই যে কেন এই রেড ফ্ল্যাগ গুলো ফাইলের মধ্যে আসে। সর্বপ্রথম হচ্ছে
হ্যাভিং হাই ইনকাম, আপনার যদি ইনকাম অনেক বেশি থাকে, দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনার ফাইলে একটা রেড ফ্ল্যাগ আসবে, এবং এই রেড ফ্ল্যাগ ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর। ইনকাম যত বাড়বে এই রেড ফ্ল্যাগটাও তত বাড়বে। আরেকটা হচ্ছে আন্ডার রিপোর্টেড ইনকাম। যেহেতু এই কম্পিউটার সিস্টেম এটা অত চেক করে যে আপনার ইনকামটা রিপোর্ট করলেন এবং থার্ড পার্টিকে যেই ইনকামগুলো রিপোর্ট করা হয় সেই দুটো ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে কি এই ফাইলের উপর একটা রেড ফ্ল্যাগ এসে দাঁড়াবে। তৃতীয়টি হচ্ছে আন্ডার রিপোর্টেড ইনকাম। আন্ডার রিপোর্টেড বলতে আমরা মিন করে থাকি আপনি হয়তো অনেক ইনকাম শো করেছেন, আবার কি ইনকাম আপনি হয়তো ভুলে গেছেন বা রিপোর্ট করা হয় আপনার ফাইলে। একটা তো হচ্ছে মিসম্যাচের কারণে আপনি ইনকামটা দেখিয়েছেন, কারণ আপনার ইনকাম আপনি বলছেন 50,000, কিন্তু 20,000 এর আরেকটা W2 আপনার এখানে শো করা হয়নি, অথবা যেটা বলছেন 50,000 এমপ্লয়ার দেখিয়েছে 60,000 এর কিছু। তো মিসম্যাচ হলে হতে পারে। আরেকটা হচ্ছে আন্ডার রিপোর্টেড। এটা কিন্তু খুব বড়। আপনি যদি আপনার ইনকামকে প্রপারলি রিপোর্ট না করেন এবং রিপোর্ট করতে ভুলে গিয়ে থাকেন। তারপর ক্যাশ হেভি বিজনেস, যেই বিজনেস গুলো খুব বেশি ক্যাশ ট্রানজাকশন করে, তাদের দেখা যাচ্ছে যে ব্যাংকের সাথে ওর যে রেভিনিউ অথবা ওর যে এক্সপেন্সেস সেটা ম্যাচ হচ্ছে না। সে এক্সপেন্স ক্যাশ, তার মানে টাকাটা ব্যাংকে গিয়ে দাঁড়াচ্ছে না, সেখানেও চান্স থাকে এটা হাই রিস্কে যাওয়ার। আরেকটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট এক্সপেন্সেস অথবা এলিভেটেড এক্সপেন্সেস। অনেকে অনেক ইনকাম ইউজ করার জন্য অনেক এক্সপেন্স দেখিয়ে থাকে, যেটা সাধারণত ওই ট্রেড অথবা ওই বিজনেসের নট না। তার মানে ধরুন আমি যদি একটা উদাহরণ দিই আপনাকে, একটা রেস্টুরেন্ট বিজনেসে আরএস মানে প্রফিট মার্জিন কত হয়ে থাকে, কিন্তু দেখা গেল যে ওনারা ফাইট করার পর এমন এক জায়গায় দাঁড়ালো যে ওনার খুব সামান্য। এবং অনেক সময় আমি ড্রাইভার অথবা ট্যাক্সি ড্রাইভার ভাইদেরকে বলে থাকি যে যেই টাকাটা আর্ন করেছেন আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হবে এর একটা সাম, মানে একটা প্রকৃত অর্থে একটা ভালো অর্থ আপনি আপনার জন্য আর্ন করছেন। আপনি সারাদিন কাজ করেছেন, ডেফিনেটলি গাড়ি যার কাছ থেকে ভাড়া নিয়ে তার জন্য হয়, অথবা দিনের জন্য আপনি কাজ করেননি, আপনি কাজ করেছেন আপনার 1,000 কস্ট হয়েছে 20,000 রাখতে চাচ্ছেন, এটা তো কোনোভাবেই জাস্টিফাইড না। তাহলে তো দেখা যাচ্ছে 80,000 আপনি খরচ করেছেন, যেটা আন এবং ডিসপ্রপোর্শনেট এক্সপেন্স। এটার জন্য ফাইল অডিট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে রং ফাইলিং স্ট্যাটাস। এটা আমরা অনেকেই করে থাকি। দেখা যাচ্ছে এক হাউস ফাইল করছে ম্যারেড ফাইল সেপারেট, অথবা ফাইল করছে সিঙ্গেল, আরেক স্পাউস ফাইল করছে হেড অফ হাউস উইথ এ চাইল্ড। তো এই ধরনের ফাইলিং স্ট্যাটাসে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এটাও কিন্তু অডিট ট্রিগার করে। আর ফরেন ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাসেট রিপোর্টিংও কিন্তু একটা ফ্যাক্টর, যেটার কারণে রেড ফ্ল্যাগ এসে থাকে ফাইলে, এবং রেড ফ্ল্যাগ স্কোর যদি বেশি হয় তখন সম্ভাবনা থাকে এই ফাইলগুলো অডিট হওয়ার। আর আমাদের অনেককেই মনে রাখতে হবে
যে আইআরএস কিন্তু র্যান্ডম বেসিসেও কিছু ফাইল পিক করে, তবে যে ফাইলে ইনকামটা রিপোর্ট হয়ে থাকে থ্রো স্কেডিউল সি, মানে যারা সেলফ এমপ্লয়েড, সোল প্রোপাইটার অথবা সিঙ্গল মেম্বার এলএলসি ওনার, ওনারা সাধারণত স্কেডিউল ব্যবহার করে থাকেন। এবং এই স্কেডিউল সিতে যদি কোনো খরচ বা ডিডাকশন একটু এলিভেটেড দেখানো হয়, বেশি করে দেখানো হয়, এটারও ঝুঁকি থাকে অডিট হওয়ার। এবং যেই ফাইলে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ইআইটিসি, মানে স্বল্প আয়ের লোক যারা 25-30 হাজার 40 হাজার আর্ন করেন এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, ওনাদের ফাইলের যদি স্কেডিউল সি থাকে তাহলে সেই ফাইলের অডিট রিস্ক অনেকখানি বেড়ে আসে। আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিতে চাই। 2022-তে অ্যাপ্রক্সিমেটলি 164 মিলিয়ন লোক ট্যাক্স ফাইল করেছিল এবং সেখান থেকে অডিটের জন্য পিক আপ করা হয়েছে 620,000 ট্যাক্স পেয়ারকে। অর্থাৎ অডিট রিস্ক এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6%-এর কাছাকাছি। তো লেস দেন 1% কিন্তু আইআরএস অডিট করে থাকে এবং এই অডিট ঝুঁকিটা সাধারণত বাড়ে যদি সেলফ এমপ্লয়েড হয়, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট থাকে ফাইলে, তাহলেই। শুধুমাত্র W2 দিয়ে যারা ফাইল করে, যেমন আমি একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই এখানে, যে W2 আর্নার লেস দেন 200K যদি তাদের ইনকাম হয় এবং যদি সেই ফাইলে কোনো স্কেডিউল সি না থাকে, তবে তাদের চান্স অফ অডিট হচ্ছে 0.20%। 0.20%। কিন্তু সেই একই ইনকাম গ্রুপে 200K ইনকাম, কিন্তু যদি স্কেডিউল সি থাকে তখন এই 0.20 থেকে এটার চান্স অফ অডিট এসে দাঁড়ায় 1.27%। মানে 5 টাইমস বেড়ে গেল শুধু স্কেডিউল সির কারণে। আর আরো কিছু যদি পরিসংখ্যান দিতে পারি আমি, যাদের আপনার এই পরিসংখ্যানটা নিব, কিন্তু আপনার এই আলোচনার মধ্যে আমার একটি প্রশ্ন, এটা আমার নয়, অনেকেই এই প্রশ্নটি করে থাকেন। কারণ আপনি বললেন যে অডিটের কি কি কারণে অডিট, যেটা আপনি বলছিলেন তার মধ্যে একটি কারণ বলেছেন যে ফরেন অ্যাকাউন্ট, যেটাকে এফবার বলি আমরা, ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্ট বা ফ্যাক্টটা যেটা আছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে যে প্রশ্নটি অনেকে করে থাকে যে এটি তো আমাদের কথাই যদি বলি, বাংলাদেশে আমাদের দেশ মাতৃভূমি, সেখানে আমার কি সম্পদ আছে না আছে আইআরএস কিভাবে জানবে? সুতরাং এটাকে কেন আমি রিপোর্ট করতে যাব? এটা কিন্তু মানে আপনি রুলকে যদি ফলো না করেন সেক্ষেত্রে তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে না। কিন্তু এটা অডিট রিস্ক বাড়ায় কেমন? ধরেন আমি রিপোর্ট করলাম, আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকে আমার সে এক্সাম্পল $100,000 আছে এবং আমি ইন্টারেস্ট আর্ন করেছি, যেটা সেটা রিপোর্ট করলাম না, খুব সামান্য কিছু দেখিয়ে সেটা আমার ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত করলাম। এটা কিন্তু অডিট করে, ট্রিগার করে। ওর জন্যই বললাম ফাইন্যান্সিয়াল ফরেন ট্রিগার করে, কিন্তু কিছু হলো যে আইআরএস এইটা জানবে কি করে যে আমার বাংলাদেশে কি সম্পদ আছে? তারা কি করে এটাকে বের করবে? এই যে আমেরিকান সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডাররা যখন বাংলাদেশে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে, ব্যাংক কিন্তু তাদেরকে একটা ফর্ম দেয়। ব্যাংক যদি জানতে পারে উনি আমেরিকান সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, এবং সেই ফর্মে ব্যাংক কিন্তু উনার কাছে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা চায় এবং অনেকে কিন্তু সেটা দিয়ে দেয়, কিন্তু উনি আর রিপোর্ট করছে না আমাদের কাছে। এইদিকে ওই ব্যাংক কিন্তু আইআরএস কে উনার যেই ইন্টারেস্ট রিপোর্টটা সেটা আইআরএস কেও জানাচ্ছে।
এরকম অনেক ক্লায়েন্ট হয়েছে যারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে বাংলাদেশে, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করেছে, এবং অনেক সময় তারা ওই ব্যাংকের থেকেও এন্ড অফ দ্য ইয়ারে একটা 1099 ইন্টারেস্ট এখানে যেরকম দেয়া হয় ওরকম রিসিভ করেছে, কিন্তু ওগুলোকে তারা ইগনোর করেছে। ওরা মনে করছে বাংলাদেশে ওপেন করছি, বাংলাদেশে আমার বাসার ঠিকানায় মেল হয়ে এটা আসছে, এটা তো আইআরএস জানছে না, কিন্তু ওরা আইআরএস কেও রিপোর্ট করছে। তো পরে সেটা তো আপনি যে বলছেন যে যারা হয়তো আমেরিকার সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, তাদের যখন অ্যাকাউন্ট খুলছে তখন তারা পাসপোর্টের কপি দিচ্ছে বা গ্রিন কার্ডের কপি দিচ্ছে। যদি এগুলো আমি নাই দিই, কারো প্রশ্ন যে যদি এগুলো আমি নাই দেই, আমি বাংলাদেশের আমার জন্ম সনদ অথবা বাংলাদেশের পাসপোর্ট, আমি আমেরিকান পাসপোর্টও আছে, বাংলাদেশের পাসপোর্টও আছে, সেটা দিলাম, বা বাংলাদেশের আইডি যেটা আছে সেটা দিলাম, তাহলে তো আর ব্যাংক তো আর আইআরএসকে কিছু জানাতে পারছে না বা জানছেও না যে আমি আমেরিকান সিটিজেন। না, সেক্ষেত্রে আপনি এখন যেটা বললেন এই সিচুয়েশনে আইআরএস এর জানার কথা না আমার বাংলাদেশের যে অ্যাকাউন্ট আছে, কত আমার ব্যাংকে আছে, সেগুলো জানার কথা না। যখন অ্যাকাউন্ট ওপেন করছি, আমি যদি আমেরিকার কোনো ইনফরমেশন না দিয়ে থাকি ব্যাংকিং ইনস্টিটিউশনে, তাহলে ধরা পড়বে না। অনেক ধন্যবাদ। বিষয়টি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন এইরকম, সে কারণে আমরা একটু ক্লিয়ার করলাম যে এটার তো আপনি অনেক এই আইআরএস এর যে বিষয়গুলো আপনি বলছেন সেখানে আরও কিছু উদাহরণ দিতে চেয়েছেন, যেমন স্কেজুল সি থাকলে কি কতটা অডিটের সম্ভাবনা থাকে, স্কেজুল সি না থাকলে কতটা থাকে, এরকম উদাহরণ দিতে আরও দিতে চেয়েছেন। তো আমরা শুনবো, সেগুলোও শুনবো, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনার কাছ থেকে এই উদাহরণগুলো বা চমৎকার আলোচনার আরও দূরে এগিয়ে নিতে চাই আমরা। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে আলোচনা করছি যে আইআরএস এর অডিট কিভাবে আমরা পরিহার করব বা এড়িয়ে যাব, সেই বিষয়টি নিয়ে কথা বলছে, আরও কথা বলবো। আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, বিরতির আগে আমরা বলেছিলাম যে আরও কিছু উদাহরণ দেবেন, সেটা যদি দেওয়ার থাকে দেবেন, না হলে আমরা এরপরে হয়তো যে এড়াবো কীভাবে, এই আইআরএস এর অডিটটা আমরা কীভাবে এড়াতে পারবো সেই বিষয়টি শুনবো। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম প্রিয় উপস্থাপক রানা ভাই এবং প্রিয় অতিথি। থ্যাংক ইউ। যদিও আজকে প্রসঙ্গ ভিন্ন, তবু রানা ভাইয়ের একটি প্রশ্নের প্রেক্ষিতে আমি বলছি যে এই বার্ডে যে প্রশ্নটি আপনি করেছেন, আমার জানা মতে যে ইউএস গভর্নমেন্টে ৭৭টি দেশে, বাংলাদেশেও ৭৭টি দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে। সেই ক্ষেত্রে তারা কি ইনফরমেশন যেটা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট, সেটা ওনারা কালেক্ট করে কি কনসুলার সার্ভিসের মাধ্যমে বা এমএসএর মাধ্যমে নাকি সরাসরি ব্যাংকের মাধ্যমে? এটাই জনাব পারভেজ কাজীর কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, এটা রিপোর্টটা ওরা কালেক্ট করে ব্যাংকের মাধ্যমে। এটা ব্যাংকের দায়িত্ব আইআরএস কে রিপোর্ট করা। ওর জন্য এই ব্যাংকগুলো, বাংলাদেশের প্রতিটি ব্যাংক যখনই সন্দেহ করে যে অ্যাকাউন্ট ওপেন করছে উনি একজন আমেরিকান নাগরিক, ওরা কিন্তু বেশ কিছু প্রশ্ন করে, এবং ওরা দেখেছি ওদের একটা প্রেসক্রাইবড ফর্ম আছে ইন ইংলিশ, এবং সেই ফর্মটা দেয় ফিল আউট করার জন্য, এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারও চায়। এবং সেই ব্যাংক কিন্তু অনেকে বাংলাদেশের ঠিকানা দিয়েছে, সেই বাংলাদেশের ঠিকানায় আর বাৎসরিক ইন্টারেস্ট কত আর্ন করছেন যেটা জানিয়ে দিয়েছে চিঠি দিয়ে, এবং ঠিক তদ্রূপ ওরা রিপোর্ট করে আইআরএস কে। অতএব রানা ভাই যেটা বললেন, যারা বাংলাদেশ কোনো ইনফরমেশন দেয়নি
ব্যাংকের কাছে ইউএস ইনফরমেশন গুলো দেয়নি, তাদেরগুলো আমেরিকান কর্তৃপক্ষ অথবা আইআরএস হয়তো অবগত হবেন না, কিন্তু যারা ব্যাংকে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ইউএস সিটিজেনশিপ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি অথবা গ্রিন কার্ডের কপি দিয়েছে, তাদেরগুলো অবশ্যই আইআরএস অবগত হবেন। অতএব উনাদের প্রতি অনুরোধ থাকবে উনারা যেন উনাদের ট্যাক্স ফাইলের সময় অবশ্যই এফবারটি করেন, ফাইন্যান্সিয়াল ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং যেটা অ্যান্ড অ্যাসেট রিপোর্টিং, সেটা যেন ওনারা সম্পূর্ণ করেন। এটাই যেটা আপনি বললেন, এটাই হচ্ছে বড় কথা। কারণ আমরা এই দেশে থাকি, এমন একটি দেশে যেখানে নিয়ম শৃঙ্খলা, আইন কানুন সবকিছু এত চমৎকার এবং তথ্য প্রযুক্তি এত উন্নত যে তাদের কাছ থেকে কোনো কিছু বের করা খুব কঠিন ব্যাপার নয়। সুতরাং আমরা যদি সাময়িকভাবে মনে করে থাকি যে হয়তো এটা পারবে না, এটা বোধহয় ঠিক নয়। আর তাছাড়া একটা নৈতিকতার বিষয়ও আছে। সুতরাং এই নৈতিকতার দিক থেকেও আমাদের উচিত, আমরা এখানে যে ইনকাম করছি, বাংলাদেশেও যেটা আছে, আমরা দেখালাম হয়তো কিছু আমার বাড়তি অর্থ যাবে, কিন্তু বাড়তি সুবিধাটাও অনেক আছে, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সুতরাং এই দিকগুলো আমাদের হয়তো খেয়াল রাখা দরকার। যাই হোক, তো আমরা এখন একটু আপনার কাছে জানতে চাইবো, হাতে কিন্তু বেশি খুব একটা সময় নেই, 5-7-8 মিনিটের মতো আমরা পাবো। আপনি এখন একটু দয়া করে বলবেন যে কোন কৌশল অবলম্বন করলে এই আইআরএস এর এই ট্যাক্সের অডিট আমরা এড়াতে পারবো বা পরিহার করতে পারবো? ধন্যবাদ রানা ভাই। সাধারণত আইআরএস যে অডিট গুলো করে থাকে, ওরা 3টা পদ্ধতি সাধারণত ব্যবহার করে থাকে। একটা হচ্ছে করসপন্ডেন্স অডিট, আইআরএস চিঠি পাঠায় আপনাকে, এবং এটাকে আমরা সাধারণত আইআরএস সিপি 2000 বলে থাকি। ওরা জানালো যে কোন কোন জায়গায় আপনার ইনকাম এবং থার্ড পার্টি যে আইআরএস কে রিপোর্ট করেছে এটা মিসম্যাচ হয়েছে, আইআরএস এর কাছে যেটা রিপোর্ট হয়েছে এবং আপনি যেটা রিপোর্ট করছেন এটা মিলছে না। তো এই অডিটটা খুব কমন, সকলেই কম বেশি পেয়ে থাকে। যাদের স্পেশালি 1099B আছে, স্টকস অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে স্টকস অ্যান্ড বন্ডস বাই অ্যান্ড সেল করে থাকে, অনেক সময় তারা ভুলে গিয়ে থাকে, অথবা তারা যেই অঙ্কটা দেখাচ্ছে প্রসিডস, আইআরএস এর কাছে প্রসিড হয়তো ডিফারেন্টলি রিপোর্ট হয়েছে। এই চিঠিগুলোকে কোনো অবস্থাতেই উপেক্ষা করা উচিত না, এগুলোকে যত্ন সহকারে ইমিডিয়েটলি রেসপন্স করবেন। এবং আইআরএস কিন্তু সেই 1099B আপনি কি রিপোর্ট করেছেন এবং কোথায় মিসম্যাচ হচ্ছে, ম্যাচ করেনি, ওদের কাছে যেটা রিপোর্ট হয়েছে থার্ড পার্টি দ্বারা, ওটা পরিষ্কার করে লিখে দেয়। অতএব ওটাকে উত্তর দেওয়া খুব কঠিন নয়। এটাকে আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে এই ধরনের অথবা এনি আইআরএস অডিট লেটার, এটাকে যত্ন সহকারে ইমিডিয়েট রেসপন্স করার চেষ্টা করবেন। এবং যদি কখনো মনে হয় যে রেসপন্স করতে আপনার সময় লাগবে, সেটাও আপনি আইআরএস কে লিখে জানান যে এই কারণে আপনার মনে হচ্ছে যে এটা উত্তর দিতে আপনি কিছু অ্যাডিশনাল টাইম চান। দ্বিতীয় অডিট যেটা আইআরএস করে থাকে, ওরা চিঠি পাঠায় এবং চিঠি পাঠায় আপনার বুকস অফ রেকর্ডস অথবা ডকুমেন্টস নিয়ে আইআরএস অফিসে যোগাযোগ করতে বলে, এবং সেখানে একজন রেভিনিউ এজেন্ট অথবা আইআরএস ট্যাক্স অফিসার একজনের ইনফরমেশন দেওয়া থাকে, তার কন্ট্যাক্ট ফোন নাম্বার, এবং তার সাথে যোগাযোগ করতে বলা হয় যে ওনার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আপনার ডকুমেন্টস অথবা সাপোর্টিং যেই পেপারগুলো আছে সেগুলো নিয়ে আপনি দেখা করবেন। মানে এটা অফিস অডিট, হ্যাঁ, অডিট রেসপন্স করবেন। আর নাম্বার 3 হচ্ছে যে আইআরএস রেভিনিউ এজেন্ট এসে আপনার দরজা নক করছে, এটা একটু ভয়াবহ, এটাকে পরিহার করাই উচিত। এবং ফিল্ড অডিট বলে, ফিল্ড অডিট যখন আপনার বাসায় অথবা আপনার প্লেস অফ বিজনেসে এসে যায়, তখন আপনাকে ইমিডিয়েটলি অডিট যারা ফেস করে, এরকম যেই ট্যাক্স প্রফেশনাল আছে তাদের শরণাপন্ন হওয়া উচিত
এবং এগুলোকে উত্তর দেওয়া উচিত। অডিট অ্যাভয়েড করার সবচেয়ে ভালো দিক অথবা কৌশলগত দিক হচ্ছে যে আপনি যেই এক্সপেন্সগুলো ডিডাকশনগুলো নিচ্ছেন এটার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে কিন্তু রাখতে হবে। আপনার প্রত্যেকটা ইনকামকে কিন্তু রিপোর্ট করতে হবে যথাযথভাবে। আপনি যদি কোনো ইনকাম, ছোটখাটো ইনকাম, ইন্টারেস্ট ইনকাম $15 আপনি ভুলে গেছেন, এইটার জন্য আপনার আইআরএস অডিটের ঝুঁকি নেই। কিন্তু আপনি লামসাম ইনকাম, বড় একটা ইনকাম আপনি দেখাননি, তো আমি যেটা বললাম যে আইআরএস যেই এআই এখন ব্যবহার করছে 80 বিলিয়ন পাওয়ার পর থেকে, যদিও পুরো 80 বিলিয়ন ওরা পেয়ে উঠেনি, কিন্তু এটা আইআরএসকে কিন্তু কিছুটা সচ্ছলতা দিয়েছে। বাইডেন প্রশাসন আইআরএসকে 80 বিলিয়ন দিয়ে গেছে, তো সেটার কিছু অংশ তো পরবর্তীতে কাটা গেছে, কিন্তু যেটুক পেয়েছে সেটা দিয়ে ওরা ওই ল এনফোর্সমেন্টকে ওরা কিন্তু একটু জোরদার করতে পেরেছে, এবং ওর জন্য অডিটকে সবাইকেই একটু কেয়ারফুল থাকতে হবে। 0.6% অ্যাভারেজ আইআরএস অডিট করে, তো বুঝতে হবে আমি যখন ট্যাক্স ফাইল করছি আমি কিন্তু 0.6% রিস্ক ফ্যাক্টর আমার উপরও এসে পড়ে। তারপর আমি যদি এক্সেস ডিডাকশন নিয়ে থাকি অথবা এমন কোনো খরচ দেখাচ্ছি যেটা আমার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তখন কিন্তু আমার চান্স অফ অডিটটা বেড়ে যাচ্ছে। আবার অনেকেই আমরা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করে থাকি অথবা চাইল্ডের জন্য কিছু বেনিফিট পেয়ে থাকি, আমাদের ঝুঁকিটা কিন্তু আরো একটু বেশি। অতএব অডিটকে অ্যাভয়েড করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনারা সূক্ষ্ম সুন্দরভাবে সকল ইনকামকে একসাথে এনে এবং এক্সপেন্সগুলোকে যত বেশি সম্ভব সাপোর্ট করা যায় ব্যাকআপ ডকুমেন্ট রেখে ফাইল করবেন, ইনশাল্লাহ অডিটের ভয় থাকবে না। আইআরএস বোধ হয় আরেকটা বিষয় দেখে, অডিটের মানে সন্দেহ করে, সেটা হচ্ছে রাউন্ড ফিগার যেটাকে আমরা বলি ব্যবহার যদি করে, মানে ইউজিং রাউন্ড নাম্বারস টু অফ, যেটাকে 5,000 10,000 কোনো ফ্র্যাকশন নেই, এটাও বোধহয় একটা কারণ দেখ মানে অডিটের ক্ষেত্রে করে, এটাও বোধহয় অ্যাভয়েড করা উচিত। জি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন রানা ভাই। রাউন্ড ফিগার, ধরেন আমার গ্যাসোলিন এক্সপেন্স 10,000, আমার কার রিপেয়ার এক্সপেন্স 5,000, আমার টোলস 2,000, আমার কার 500, এইভাবে যেন আমরা না দেখাই। সব রাউন্ড ফিগারস গুলো এটাকে অডিট ট্রিগার করে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন, কারণ আমরা ট্যাক্স ফাইল পরবর্তীতে প্রায় এই ধরনের যে আইআরএস এর চিঠি পেয়ে থাকি এবং চিঠি পেলেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই এবং সে কারণে ছোটাছুটি করি, নানানভাবে চিন্তিত থাকি। তো এই আজকে আপনার আলোচনার মধ্যে দিয়ে এই চিন্তার হয়তো অবসান আমরা কিছুটা হলেও করতে পেরেছি, যে এই ধরনের অর্থাৎ কেন অডিট হচ্ছে এবং কিভাবে আমি যদি সুষ্ঠুভাবে যদি আমার ফাইলগুলো করে থাকি তাহলে আর অডিটের সম্ভাবনা থাকে না। জনাব পারভেজ কাজী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা সত্ত্বেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং সুন্দর আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন। অসংখ্য ধন্যবাদ আবারও জনাব পারভেজ কাজী আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আইআরএস এর অডিট কিভাবে পরিহার করব, সেটা কেন করে অডিট এবং কেন কিভাবে আমরা এটা পরিহার করব বিস্তারিত আলোচনা করেছে। একেবারে অনেক উদাহরণ টেনে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা আজকে আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি। সাথে বোনাস হিসেবে ট্যাক্স কুইজের দুটো প্রশ্ন, সত্যি খুব আকর্ষণীয় প্রশ্ন ছিল, সে দুটো আমরা আলোচনা করতে পেরেছি, আপনাদের টেলিফোনেরও উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তখন টিপিএন 24 টেলিভিশনের সঙ্গেই শুভরাত্রি। টিপিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।